কৃষকরা কাজ করে, ওরা কোথায় রেস্ট করে? একটা গাছের তলা। দ্যাট ইজ অলসো আর্কিটেকচার। অনেক বেশি যখন গরম হয় তখনই কিন্তু আমাদের যে রসালো ফলগুলো প্রকৃতি আমাদেরকে দিচ্ছে। আগে আমাদের একটা ভাব ছিল না যে মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, আমরা এখন মনে করি আমরা প্রকৃতির অংশ। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে, যেটা আমার 4 নম্বর পডকাস্ট, বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই। আমাদের আজকের অতিথি তিনি হচ্ছেন আমাদের আর্কিটেক্ট জান্নাত জুঁই। জান্নাত জুঁই, তুমি করেই বলছি, প্লিজ। তোমাকে স্বাগত জানাচ্ছি। এ ভেরি ইয়াং অ্যান্ড এ ভেরি এন্টারপ্রাইজিং আর্কিটেক্ট। ওনার কোয়ালিফিকেশন বলার থেকে ওনার কাজের কথায় আমরা বেশি বুঝতে পারবো সেটা। এনিওয়ে, তারপরও একটু বলে নিই। জুঁই ইজ অ্যান গ্র্যাজুয়েট ফ্রম আসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি লাইক 12 বছর আগে। অ্যান্ড দেন শি ডিড হার মাস্টার্স ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। এমন একটা সময় যখন কোভিড পার হচ্ছিল, সো ইট ওয়াজ ভেরি টাফ ফর হার। পার্সোনালি আমি চিনি বলে আই নো অল দ্য ডিটেলস। অ্যান্ড উইদিন দিস 12 ইয়ার্স অনেকগুলি ইন্টারন্যাশনাল এবং লোকাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আর একটু বলে রাখা উচিত যে উনি শতত্র আর্কিটেক্টসের পার্টনার। শতত্র আর্কিটেক্টসের নাম সবাই আমরা জানি। উনার নিজস্ব একটা ফার্ম আছে, সেটার নাম হচ্ছে জান্নাত জুঁই আর্কিটেক্টস। জান্নাত জুঁই অ্যান্ড আর্কিটেক্টস। জান্নাত জুঁই আর্কিটেক্টস। ওকে, জান্নাত জুঁই আর্কিটেক্টস। যারা এখনকার দিনে আপডেটেড আর্কিটেকচার নিয়ে কাজ করেন, তাদের ভিতরে জান্নাত জুঁইকে বিশেষ ট্যালেন্টেড আর্কিটেক্ট হিসাবে বিবেচনা করি, এবং আপনারাও তাই করবেন তার কাছ থেকে তার কথাগুলি শোনার পর। এবং ওনার যে পার্সোনালিটি, ওনার যে মানুষকে বোঝানোর ক্ষমতা, ওনার যে ব্যক্তিত্ব, এই দুটো সবাইকে ইমপ্রেস করে। সো কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ সো মাচ ফয়েজ ভাই, আমাকে ইনভাইট করার জন্য, এবং বিটিআইকে ধন্যবাদ এরকম একটা সুন্দর প্রোগ্রাম শুরু করার জন্য। আমি গত প্রোগ্রামই দেখেছি, সবগুলোই মানে খুবই ইন্সপায়ারিং ছিল। তো এইবার আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ। যে এই প্রোগ্রামটার একটা জিনিস আই এম শিওর ইজ এ সাকসেসফুল থিং, সেটা হচ্ছে যে আমাদের যারা এন্ড ইউজার, আমরা আর্কিটেকচারাল ডিজাইন করি, সেটা আরেকজন ইউজ করে, তাদের বোঝার জন্য কোনো জার্গনস ইউজ না করে একেবারে বাংলা ভাষায় কিংবা বাংলা ইংরেজি ভাষায় মানুষকে বোঝার মতো করে এক্সপ্লেন করলে পরে এন্ড ইউজারের জন্য, আমাদের কাস্টমারদের জন্য এবং সবার জন্যই আর কি যতটা সহজাত হয়। আমাদের প্রফেশনালদের একটা প্রবলেম হয়ে যায় কি, আমরা এত টেকনিক্যাল টার্ম ইউজ করি যেটা সম্বন্ধে ওনাদের না জানাটাই কথা আর কি। স্বাভাবিক, রাইট। তাহলে আমরা একটু সাবজেক্টে চলে যাই। জি। প্রথমে হচ্ছে যে আর্কিটেকচার ইজ এ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইট ইজ এ কমিউনিকেশন প্রসেস। আমি বলি, তুমি শোনো, I am the sender, you are the receiver. So through architecture, that is another way of communication. That's what I understand. এই যে কমিউনিকেশন প্রসেসটা গ্লোবালি ধরলে পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এক্সপ্রেস করা হয় থ্রু আর্কিটেকচার। লাইক ইন নর্থ আমেরিকা একরকম, ইভেন কাছের দেশগুলিতে ওয়ার ইউ স্টাডিড, ইন সিঙ্গাপুর ইট ইজ অ্যানাদার কাইন্ড, মেবি ইন দ্য সাবকন্টিনেন্ট ইটস ভেরি নিয়ার, বিকজ এটা তো একই রকম হওয়ার কথা। তো এই সম্বন্ধে আমাদের একটু তুমি যদি বলো যে আমাদের দেশে এটা কিভাবে দিস ট্রান্সফরমেশন অফ কমিউনিকেশন থ্রু আর্কিটেকচার ইজ দ্যাট। তো আসলে আর্কিটেকচার বলতে আমরা যা বুঝি সবকিছুই কিন্তু পার্ট আর্কিটেকচারের। যেমন সেই যে শুরু হলো গুহা থেকে, ওইটাও কিন্তু একটা আর্কিটেকচার। মানুষ প্রয়োজন মনে করলো যে আমার দরকার একটা শেল্টারের,
কেন আমাকে না হলে বন্য পশুরা ওরা খেয়ে ফেলবে। তো ওরা একটা শেল্টার তৈরি করলো। তারপরে সেটাকে আস্তে আস্তে যখন মানুষ সিভিলাইজড হলো তখন ওরা কি করলো যে আমরা আবার ধান ক্ষেত লাগানো শুরু করলো, শস্য ক্ষেত যেগুলো অর্গানাইজ ভাবে। আগে তো ওরা একদম মানে ন্যাচারাল যা পেত ফল তারপরে সবজি যেগুলো, তারপরে যখন অর্গানাইজ হওয়া শুরু করলো তখন কিন্তু আস্তে আস্তে যে ফ্যামিলি তৈরি হলো, এই যে পরিবার তৈরি হওয়ার পেছনে যে গল্পটা, তার সঙ্গে কিন্তু আমাদের আবারও আর্কিটেকচারের ট্রান্সফরমেশনটা চলে এসেছে। তারপরে যখনই জায়গা ভেদ হচ্ছে তখনই ওই ওই জায়গার আলো বাতাস, ওই জায়গার আপনার পরিবেশটা কেমন, ওই জায়গার আর্দ্রতা কেমন, সবকিছু ওই জায়গার মানুষের চালচলন কেমন, ওদের বিহেভিয়ার সবকিছু প্যাটার্ন কিরকম, সেইটার উপর ডিপেন্ড করে করে আস্তে আস্তে এই যে এস্কিমোদের জায়গায় যেরকম আমরা দেখি বরফের মধ্যে ওরা একটা হয় না এরকম একটা গম্বুজের মতো তৈরি করলো, তো ওইখানে হ্যাঁ, তো ওই এই যে ইগলুর ওরা তৈরি করলো ওইটার সঙ্গে কিন্তু আবার আমাদের দেশি প্যাটার্ন এটার কোনোই মিল নাই। কেন? কারণ ওইখানে ওদের যে টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, আবার একইভাবে ওই যে এক্সট্রিম ঠান্ডা আবার এক্সট্রিম গরম আমরা মিডল ইস্টে দেখি, ওইখানেও কিন্তু আমরা দেখি অনেক মোটা মোটা দেয়াল থাকে। কেন? কারণ ওই যে অনেক বেশি গরমটা ওদেরকে প্রোটেক্ট করতে হয়। আবার আমরা নোম্যাডস যারা আছে ওইখানে কিন্তু দেখি ওরা সব বাক্স প্যাটটা নিয়ে নিয়ে যেখানে ভালো ওয়েদার দেখছে সেখানেই তারা চললো। তো এই যে ভ্রাম্যমান একটা কনসেপ্ট, হ্যাঁ, তো এটা কিন্তু এখনো আছে। আমি মঙ্গলে গিয়েছিলাম, আমরা নোম্যাডসদের বাসাগুলো আমরা ভিজিট করেছি, ওখানে গিয়েও আমরা একই জিনিস দেখলাম। ওরা এমনভাবে ডিজাইনটা করে যেন এটা পুরাটা খুলে তারপরে ওদের আরো অনেকগুলো 100-150 থাকে, ছাগল ভেড়া থাকে, ওদেরকে সহ ওরা যেখানে বেশি ঠান্ডা ওখান থেকে কম ঠান্ডার জায়গায় চলে যায়। তো এটা কিন্তু এমন না যে মানে ফিক্স কোনো কিছু না, এটা সবসময় জায়গা ভেদে ব্যবহার ভেদে এটার পরিবর্তনটা হচ্ছে। তো আমাদের দেশের বেলায় যদি আমি বলি তখন আমরা কিন্তু এত মানে আমাদের দেশেরটা এতটাই সহজাত, আমরা গ্রামে গেলে সবসময় দেখব একটা ছাউনি মতন আছে, যে কৃষকরা কাজ করে, ওরা কোথায় রেস্ট করে? একটা গাছের তলা। দ্যাট ইজ অলসো আর্কিটেকচার, কারণ আমরা ওইটাকে চিন্তা করছি যে ওইটা আমাকে কোনো না কোনোভাবে শেল্টার দিচ্ছে। তো যখন প্রচন্ড গরম হচ্ছে আমি গাছের তলায় আসছি, অথবা আমি কি করছি আমার আশেপাশে একটু খড়কুটো আছে, খড়কুটোগুলো উপরে দিয়ে দিলাম, চারটা কিছু বাঁশ আছে অথবা কাঠ আছে, ওগুলো নিয়ে চারটা মানে কলামের মতো দিয়ে দিলাম, দিয়ে আমি ওইটা নিচেই আমি দেখা গেল দিনের বেলা রেস্ট করছি, এই যে একটা ছাউনি তৈরি করে ফেললাম। এটাই আর্কিটেকচার এবং এটাই সাস্টেইনেবল আর্কিটেকচার। তো এই যে আমার বাতাস আসছে বাতাস যাচ্ছে, তারপরে আমি রোদের হাত থেকে বাঁচার চেষ্টা করছি, আমি বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছি। আমাদের আবার খুব এরকম বরফ টরফ পরে ওগুলারও কোনো চিন্তা নাই, যেরকমটা ওই যে ইগলু এস্কিমো ওদের করা লাগছে সেরকম আমাদের নাই। তা আমি সবসময় বলি যে আমাদের বাংলাদেশের যে 6 ঋতুর দেশ, এটা তো আসলে পৃথিবীর কোথাও নাই। আমাদের এত দ্রুত পরিবর্তন হচ্ছে, মাত্র 2 মাস পর পর একটা নতুন একটা আমরা পরিবর্তন পাচ্ছি আমাদের এনভায়রনমেন্টের জন্য। তো সেইটাও এতটাই কোনো কিন্তু এক্সট্রিম না, হয় না যে যেমন আমরা পাকিস্তানে যদি চিন্তা করি, ওইখানে দেখা গেল একবার 52 ডিগ্রি হচ্ছে ইসলামাবাদে, আবার দেখা যাচ্ছে ওইদিকে -2 হয়ে যাচ্ছে। তারপরে ক্যানাডাতেও কিন্তু আমরা এরকম দেখি যে -30 হয়ে গেল, কি আবার ওইদিকে +40 হয়ে গেল, এই যে 70 ডিগ্রি ডিফারেন্স। আমাদের কিন্তু এই পরিবর্তনটা অনেক সামান্য, হ্যাঁ, দেখা যায় আমাদের উত্তরবঙ্গে একটু দেখা গেল কত 12-13 বা হয়তো 8-10 এরকম নামে, আবার খুব বেশি হলে দেখা গেল 35-40 এরকম হলো। তো আমাদের এই ক্লাইমেট ওয়াইজ আমাদের দেশটা এত বসবাসের জন্য যোগ্য, তো এই জন্যই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমরা মানে জনবসতি বলেন ঘনবসতি বলেন সবকিছুতেই আমরা খুবই মানে সুন্দরভাবে মানিয়ে নিচ্ছি, কারণ আমাদের দেশটা বসবাসের জন্য খুবই উপযোগী একটা দেশ। এবং এই দেশের আর্কিটেকচারের যে ভাষা সেটা এতটাই সহজাত, এতটাই সুন্দর, যেটা অনেক আগে থেকে হয়ে এসেছে। এই যে একটা ছাউনি দিলাম, কয়েকটা কলাম দিয়ে দিলাম, তারপরে আবার যখন দেখছি যে আরেকটু যখন পরিবর্তন আসা শুরু করলো, রাতের বেলা একটু হয়তো আরেকটু প্রোটেকশন দরকার হয় আমার, তখন আমি একটু দরজা জানালা দিলাম। ওই দরজা জানালাগুলোও কিন্তু গ্রামে আমরা দেখছি খুবই সহজাত, যা পাওয়া যাচ্ছে মাটি দিয়ে করে ফেললো, কাঠ দিয়ে করে ফেললো, টিন দিয়ে করে ফেললো, বেত দিয়ে করে ফেললো, বাঁশ দিয়ে করে ফেললো, ছাউনি দিয়ে করে ফেললো। তো এই যে
হাতের কাছে যা পাচ্ছি সেটা নিয়েই আমি আমার ইটা তৈরি করে ফেলছি, আমার গণ্ডিতে তৈরি করে ফেলছি। তারপর যখন আস্তে আস্তে আমাদের আরবানাইজেশনটা হলো, শহরে প্রত্যেকটা শহরেই মানে দেশেই তাই হয়, দেখা যায় যেই শহরগুলা থাকে মেগা সিটি বা অর্থ উপার্জনের জন্য মানুষ একটা ক্যাপিটাল যেটা থাকে রাজধানী, ওখানে এসে জড়ো হয় বা ইম্পর্টেন্ট শহরগুলাতে জড়ো হয়, তখন যে আস্তে আস্তে ওই জমির দাম বাড়তে থাকে, তখন আর সম্ভব হয় না যে একটু সাধারণভাবে থেকে যাই। কিন্তু তখন কিভাবে ওই যে শহরের এই যে ঘনবসতিপূর্ণ দামি একটা জমির মধ্যে আমি তখন কিভাবে তৈরি করব। তো কিন্তু ওই কনসেপ্টটাই যদি আমি মাথায় রাখি যে আমার দেশের আমার জলবায়ু যেরকম, আমার মানুষের ব্যবহার যেরকম, আমরা সাধারণত বলে থাকি যে আর্কিটেকচার লাইফস্টাইল তৈরি করে, আসলেই তো তাই করে। আমি যেভাবে ডিজাইন করে দিব, আমার ক্লায়েন্ট জেনে আছেন ওনার দেখা যায় জীবনযাত্রাটা ওইভাবেই হয়তো আস্তে আস্তে চালনা হবে। তো এই যে আর্কিটেকচারের সঙ্গে মানুষের জীবনের যে সংযোগ, বা এই যে গ্রামে যেরকম ভাবে আমি একটু সহজাতভাবে একটু খোলামেলার মধ্যে থাকছি, তো শহরে অনেক সময় থাকতে পারছি না বলছি, বাট আমরা কিন্তু তাও চেষ্টা করি যে ওই আমেজটা দেওয়ার জন্য, হয় না, গাছপালা বা ওই যে আমাদের একটু পানি আছে, একটু প্রজাপতি আছে, হ্যাঁ, এই সবগুলো নিয়ে কিন্তু চেষ্টা আমরা এখন করে যাচ্ছি। ওকে, আমি 6 ঋতুর কথা যেহেতু বললে, ডিস্টিংটিভলি 6 ঋতুর ভিতরে অ্যাকচুয়ালি 4 ঋতু খুব ডিস্টিংক্ট করা যায়, বাকি 2 ঋতু একটু ওভারল্যাপ করে যায়। আর এখন তো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্য ওই শীত আসে এপ্রিল মাসে, এরকমও হয়ে যায়। সারা পৃথিবীতেই আসলে এই সব ওলটপালট হয়ে যাচ্ছে। তো এই কনসিডারেশনে আমরা যারা শহরে থাকি, শহর ভিত্তিক, এবং তোমরা যারা আমাদের জন্য ডিজাইনটা করে থাকো, এই ঋতুর ভিত্তিকে তোমরা কিভাবে এটাকে ইউ সার্ভ দ্য পারপাস অফ সিইং দ্য রেইন, হিয়ারিং দ্য রেইন ড্রপস, অ্যাট দ্য সেম টাইম গরমে ঘেমেও না যাওয়া, অ্যাট দ্য সেম টাইম এনার্জি সেভিং করা অ্যান্ড সাস্টেনেবল অ্যান্ড রেজিলিয়েন্স করা। খুব ছোটর মধ্যে যদি একটু বলো। আচ্ছা, তো ঋতুগুলো তো আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ, হ্যাঁ। তো আমরা চাই যে আমাদের বাচ্চারা ওগুলো ধারণ করুক, ওই চেঞ্জগুলো বুঝতে পারুক, এই পরিবর্তন হচ্ছে সেগুলো তারা উপভোগ করুক। তো আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের এই কনসিডারেশনটা হাইয়েস্ট থাকে যে আমরা কিভাবে বৃষ্টিটা সে উপভোগ করতে পারলো, গরমের সময় কিভাবে আমাদের ক্রস ভেন্টিলেশনটা হয়ে গেল, সেটা যেন মেক শিওর হয় যে খুব আমাদের এখানে তো আসলে যখন অনেক বেশি গরম হয় তখন ফ্যান বা এসি এগুলো লাগে, এটা ছাড়া আমাদের শহরটাই বা আমাদের দেশটাই হচ্ছে অনেক হিউমিড, অনেক বেশি থাকে। তো এখানে আসলে সম্ভব না যে আমি একদমই দিলাম না, আপনার এসি দিলাম না বা আর্টিফিশিয়াল কিছু করলাম না, ওইটা আসলে ওয়ার্ক করে না একটা সময় গিয়ে। কিন্তু বাকি সময়গুলো কিন্তু আমরা পারি, লাইক একদম যখন অনেক গরমের সময়টা, ওই সময়টা বাদ দিয়ে যে বাকি সময়টা, সেটা কিন্তু আমরা ঠিকই এসিটা হয়তো না অন করে শুধু ফ্যানটা দিয়েও চালাতে পারি। তো এই যে আমরা পরিবর্তনগুলো হচ্ছে, সেগুলো প্রত্যেকটা পরিবর্তন, যে বর্ষার সময়, শীতের সময়, গ্রীষ্মের সময়, এই পরিবর্তনগুলো আমরা একদমই আমাদের কাজের ভেতরে থাকে এবং এগুলো পার্ট অ্যান্ড পার্সেল, হয় না, যে অঙ্গাঙ্গিভাবে জড়িত ডিজাইনের সঙ্গে। তুমি তো খুবই একটা টেস্টফুল লেডি, হ্যাঁ। I consider you as a very থ্যাংক ইউ। প্রত্যেকটা আর্কিটেক্ট আমি বিশ্বাস করি তাই, হ্যাঁ। বাট পার্টিকুলারলি তোমার কথা আমি বলছি। থ্যাংক ইউ। ফর এ টেস্টফুল লেডি হু ওয়ান্টস টু এনজয়, যখন বৃষ্টি হয়, বৃষ্টি তোমার ঘরে এসে পড়বে না, কিংবা তুমি দেখতে পাচ্ছ কিন্তু অনুভব করতে পারছো, কিন্তু তুমি আছো কিন্তু আসলে একটা কংক্রিট জঙ্গলের ভিতরেই। ঠিক সেরকম ভাবেই যখন শীতকাল আসে, শীতের একটা ভিটামিন ডি নেওয়ার জন্য হোক, আর শীতের আনন্দটা উপভোগ করার জন্য, আমাদের দেশে শীত তো কোয়াইট ডিফারেন্ট দ্যান ক্যানাডিয়ান শীত আর কি। অ্যাকচুয়ালি ক্যানাডিয়ান সামার, আমাদের শীত ইজ সেম। সেটাকে তোমরা কিভাবে ইনকর্পোরেট করো ইন ইউর ডিজাইন?
আচ্ছা, যখন ধরেন আমি একটা গাজীপুরে বাড়ি করেছি ভ্যাকেশন হাউস মতন, তো সেখানে বৃষ্টিটা, তো উনি এরকম বলছিল যে আমি একটা কবিতার মতো বাড়ি চাই, আমার বাজেট অনেক কম। তো ওইখানে আমি চিন্তা করেছি যে আসলে আমরা যখন ভ্যাকেশন হাউসে যাই তখন কিন্তু আমরা চাই যে নেচারের প্রত্যেকটা চেঞ্জগুলো আমরা উপভোগ করব। তো সেই জন্য আমি ওদের যে মাঝখানে বসার জায়গাটা, শুধু সেই জায়গাটার উপরে টিনের চাল দিয়েছি। কেন? বৃষ্টির শব্দ হবে, আমি চা খাবো, সেটা উপভোগ করব। আবার শহরে দেখা যায় যখন আমরা বড় বড় কনক্রিটের বিল্ডিং আসলে আমাদের বানাতে হয়, কারণ আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা, তো আমাদের এখানে সুযোগ নাই সেই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার। তো আমাদের কনক্রিট বা আমাদের শক্ত ম্যাটেরিয়ালগুলো লাগে, যেগুলো আমাদের হয়তো একতলা দোতলা বাড়িতে সম্ভব না। তো সেই বেলাতেও দেখা যায় আমরা হয়তো বাড়ির সামনে একটা টেরাস থাকলো, সেই জায়গাটা হয়তো কিছুটা অংশ উপরে ছাদ থাকলো, কিছুটা অংশ থাকলো না। তো আমি একটু ছাদের কিছুটা, যেটার মধ্যে আমি শেড পাচ্ছি, ওই শেডের নিচে আমি বসলাম, আমি এনজয় করছি, দেখছি, হয়তো আমি এখন ভিজতে চাইছি না, চাইলে আমি ভিজলাম। তো এইগুলো কিন্তু সারাক্ষণ থাকে। তো আমি যে ওয়েলকাম করতে চাই, হয় না যে আমি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি চাই যে না, আমি বৃষ্টি দেখতেও চাই না, আমি এটার শব্দ শুনতে চাই না, তা না, আমরা বৃষ্টি দেখতে চাই, এটা শব্দ শুনতে চাই, ওটার সঙ্গে বসে চা খেতে চাই, চা খেতে খেতে কাজ করতে চাই, বা পরিবারের সঙ্গে, হ্যাঁ সিঙ্গারা তো ডেফিনেটলি, তো তার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, কি অফিসের মানুষদের সঙ্গে একসঙ্গে কলিগদের সঙ্গে কাজ করতে চাই। তো এই পুরো নেচারটা আমরা 100% উপভোগ করতে চাই। তো এই যে আর গরমের সময় যেটা, এই যে ক্রস ভেন্টিলেশন, গরমের সময় তো আসলে আমি যদি আশা করি আমাদের শরীরের যে পরিবর্তনগুলো, আমাদের এগুলো সবকিছু আসলে আর্কিটেকচারের সঙ্গে জড়িত। আমাদের শরীর কিন্তু অতটুকু তাপমাত্রা নিতে পারে যতটুকু আমাদের আশেপাশে আছে। তো আমরা যে ঘেমে যাচ্ছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওই ঘামটা হয়ে আমার বডিটা রিল্যাক্সড হলো, বা তখন আবার ওই নেচার কিন্তু প্রকৃতি আমাদেরকে ওইভাবেই হেল্প করতে থাকে। এই যে অনেক বেশি যখন গরম হয় তখনই কিন্তু আমাদের যে রসালো ফলগুলো প্রকৃতি আমাদেরকে দিচ্ছে, আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো তো আমরা শীতের সময় পাই না। আম, জাম, কাঁঠাল, লিচু অ্যাকচুয়ালি গরমে না খেলে তো ওই মজা পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, তো কেন? কারণ প্রকৃতি জানে যে আমার এখন অনেক শরীর থেকে লবণ বের হয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে, অতএব আমার ওইটাকে রিপ্লেস করার জন্য আমার এই জাতীয় ফলগুলো দরকার। তো কিন্তু অ্যাবান্ডেন্স পরিমাণ, মানে অনেক বেশি পরিমাণে এগুলো উৎপন্ন করতে থাকে। একটা আম গাছে তো এমন হয় যে 5টা আম ধরে, শত শত আম ধরে, অনেক অনেক কাঁঠাল ধরে, জামে ভরে যায়, লিচুতে ভরে যায়। তো এইগুলো শুধুমাত্র তখনই হয় যখন এক্সট্রিমলি গরম। তার মানে আমাদেরকে প্রকৃতি হেল্প করছে আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য। সেজন্যই আমরা বলি যে প্রকৃতি আমাদের এত যখন দিচ্ছে, প্রকৃতিকে আমাদের ফিরিয়ে দেওয়ার একটা দায়িত্ব রয়ে গেছে, যেটাকে আমরা সাস্টেনেবল আর্কিটেকচার বলে থাকি। এবং তোমার সঙ্গে আমি যখন সিঙ্গাপুরে বিল্ডিং দেখতে গিয়েছিলাম, ওখানে বলছিল যে একটা 50 তলা না কত তলা বিল্ডিং এ 200% গ্রিনারি ফিরিয়ে দিয়েছে। গ্রিনারি বলতে যা যা ছিল আর কি সেটার। সো দ্যাট ওয়াজ এ ভেরি এক্সেলেন্ট ওয়ে অফ থিঙ্কিং। অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করলে পরে না অত গরমও লাগে না, তাই না? চিন্তাধারাটাই হচ্ছে গিয়ে। আর বৃষ্টির যে সুন্দর আওয়াজটা, ওটাকে উপভোগ করার মতো ওই মানসিকতাও চলে আসে। একদম। আসলে বৃষ্টিকে নিয়ে তো আমাদের মানে শত শত বছর ধরে যে কবি সাহিত্যিকরা যারা, এই বৃষ্টি নিয়ে তাদের কত মানে প্রেমময় কবিতা, তাই না? এটা তো আমাদের দেশের তো একটা আমেজ। আমাদের তো টিপটিপ বৃষ্টি হয় না, আমাদের তো একদম উথাল পাথাল বৃষ্টি জাতি। আমরা গান, কবিতা, বৃষ্টি, প্রেম সবকিছুকে একসঙ্গে মিলিয়েই জীবনকে এনজয় করি। সেজন্য আমরা অনেক হ্যাপি পিপল। অনেক কিছু নাই, তারপর আমরা অনেক হ্যাপি পিপল। আল্লাহ আমাদের ওই জিনিসটা দিয়ে দিয়েছে। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস ওয়ে অফ টেলিং, জুই। এই জন্য তোমার সঙ্গে গল্প করে সবসময় খুব আনন্দ পাওয়া যায়। এখন একটু আসি, আমাদের সময় যেহেতু কম, সব আর্কিটেক্টেরই স্পেশালি যারা রিলেটিভলি ভালো করতে পেরেছে, একটা নিজস্ব ফিলোসফি থাকে। যেরকম বশিরুল হক সাহেবের রেড ব্রিক্স, মানে বাংলা রেড ব্রিক্স যেটা বলে, ওনার একটা ইয়ে ছিল। ওনার বাড়ি দেখলে পরেই বোঝা যেত। সিনিয়র হিসেবে মাজারুল ইসলাম সাহেবেরও একটা ছিল। তোমার বেলায় এটা, যদিও তুমি এখন আমার কাছে মাত্র 12 বছর আর কি, বাট 12 বছর ইজ এ লং টাইম অলসো। তোমার ফিলোসফিটা কি?
আমার ফিলোসফি হচ্ছে যে মানে হারিয়ে যাওয়া, হয় না? মানে আচ্ছা। আমি প্রকৃতির মাঝে আমার স্থাপত্যটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আমি আমার কোনো আমার চিন্তাটাই হচ্ছে গিয়ে ওই যে মানে আ ওই যে গ্রামের যখন আমরা থাকতাম তখন হুম, যে একটা কুঁড়ে ঘর বা হুম, একটা শুধু প্যাভিলিয়নের মতো একটা ছাউনি দেয়া, ওইটার কি কোনো স্পেশালাইজেশন ছিল? ওইটা কিন্তু আমরা ধারণ করি। আমাদের কিন্তু ওখানে থাকলে আরাম লাগে। আমরা হয়তো ওইটাকে একটা আর্কিটেকচার হিসেবে ওইভাবে অনেক এমফাসাইজ করতে চাই না যে এটা একটা দারুণ আর্কিটেকচার হয়েছে। কিন্তু আমি কিন্তু ভালো ফিল করি। তো আমার কাজে আমি সারাক্ষণই ওইটাই আমার ব্যাকগ্রাউন্ড চিন্তা যে আমার আর্কিটেকচারটা বাইরে দিয়ে কেমন হয়েছে, অবশ্যই ওটা প্রত্যেকটা মানে কাজের বেলায় আউটার সারফেসটা কেমন সেটা ইম্পোর্টেন্ট। কিন্তু ভেতর থেকে যেন আমি প্রত্যেকটা দিন ভালো ফিল করি। আমার সো যারা হ্যাপিনেস ইজ ইওর হ্যাপিনেস ফিলোসফি। ইজ মাই ফিলসফি। লাইক এই যে সাস্টেইনেবিলিটির কথা বলি, হুম, সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে আসলে লোকাল। হুম, হ্যাঁ? হুম, তো আমি দেশি। আমি দেশি জিনিসপত্র ব্যবহার করি। হুম, আমি দেশি যা আমার আশেপাশে পাওয়া যায় সেটা নিয়েই আমি ভালো থাকার চেষ্টা করি। হুম, এই যে একটা অ্যাপ্রোচটা এর মধ্যে কিন্তু কোনো বাড়াবাড়ি নাই। এর মধ্যে কিন্তু কোনো আ মানে একটা কিছু হয়ে যাওয়ার প্রবণতা নাই। তো এই যে কিন্তু আবার কিন্তু আরাম লাগে, হয় না? হ্যাঁ, মানে I feel comfortable হুম, এরকম একটা হয় যে ভালোই লাগছে। খুব একটা হয়তো রিকগনাইজ করছি না, হুম, কিন্তু আমার ভালো লাগছে। হুম, তো এই যে আমি এরকম ধরেন আমাদের যেহেতু আম স্থাপত্য দেখার জন্য হুম, অনেক আর্কিটেকচার মানে অনেকগুলো দেশে ট্রাভেল করতে হয়। এটা জরুরি। শুধু স্থাপত্য দেখার জন্য না। আসলে হুম, জীবনে মানে সারা পৃথিবীটা যত পারে মানুষের দেখা উচিত। তাহলে অনেক কালচার, অনেক আ অনেক দেশের মানুষ তারা এত পরিবর্তন, সৃষ্টিকর্তা যে এত মানে ভ্যারিয়েশন ডাইভার্সিটি সেগুলো তখন বোঝা যায় এবং তখন বোঝা যায় যে আমরা যে এমন বড় কিছু না। আমরা প্রকৃতির মানে একটা ক্ষুদ্র প্রকৃতির অংশ। তুলনায় আমরা আসলে অনেক ছোট। এক্সাক্টলি। কিন্তু প্রকৃতি আমরা কিন্তু আমাদের হ্যাঁ, সবকিছু দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে এক্সাক্টলি তুলেছে। সুন্দর করে এখন তুলেছে। how good we can use it এক্সাক্টলি। depends on হ্যাঁ, us and particularly যারা হ্যাঁ, আমাদের জন্য বাসস্থানের ব্যাপারে at হ্যাঁ। least রাইট, সব ব্যাপারেই কিন্তু রাইট, বাসস্থানের ব্যাপারে আর্কিটেক্টরা কিভাবে সেটাকে ট্রান্সলেট রাইট। করে to give us happiness. I হ্যাঁ, think that's a wonderful way of telling যে রাইট। I am happy with my হ্যাঁ, house. রাইট। Doesn't matter আমি অনেকেই এই কথাটা বলি যে হুম, ভাই কত স্কোয়ার ফিট ২,০০০ না হ্যাঁ, ১৫০০ হ্যাঁ। না ২,৫০০ না ৫,০০০ that is secondary. এক্সাক্টলি। The না আমি prime সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি যে আপনার যতটুকু দরকার নেই, আপনি হুম, এর বেশি বানিয়েন না। হুম, কারণ আমাদের নেচারের মধ্যে আমাদের বাড়াবাড়ি করার কিন্তু কোনো দরকার নাই। হয় না? হুম, অনেক সময় আমরা ভাবি যে আচ্ছা আমাদের টাকা আছে আরেকটু বেশি বাড়াই। হুম, কিন্তু ওই বেশিটা যে আসলে দরকার নেই। সহজাতভাবে যতটুকু তৈরি হচ্ছে সেটাই যে এনাফ। আগে আমাদের একটা ভাব ছিল না যে মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ? কিন্তু ওই চিন্তাটা থেকে কিন্তু আমরা এখন সরে এসেছি। আমরা এখন মনে করি আমরা প্রকৃতির অংশ। হুম, একই রকমভাবে অন্যান্য প্রকৃতি যেসব আ এলিমেন্ট যারা আছে, অন্যান্য পশু, পাখি ওরা যেরকম প্রকৃতির একটা অংশ, একইভাবে আমরা প্রকৃতির একটা অংশ। এবং আগে আমাদের যে ইগোইস্টিক একটা আর্কিটেকচার ছিল, হ্যাঁ? আমাকে প্রমাণ করতে হবে যে দেখো আমার আর্কিটেকচারটা কত সুন্দর। হুম। সেই ধারণা থেকে আমি নিজেকে সরিয়ে এনেছি। Excellent. আমি এখন চিন্তা করি আমি ইগোইস্টিক আর্কিটেকচার না করে আমি ইকোইস্টিক আর্কিটেকচার করব। Oh my, সো আমার মেইন কনসেপ্টই হচ্ছে ইগো টু ইকো। that's an হুম, excellent transformation. হুম। I mean, this is the first time I am hearing it, and I will quote it. আমি থ্যাংক এটা ইউ। কোট করবো অ্যাটলিস্ট হ্যাঁ, আমাদের ক্লায়েন্টদের কাছে। আমাদের একটা সুবিধা হচ্ছে হ্যাঁ, যে আমাদের ৭-১০ হাজার যে ক্লায়েন্ট আছে হ্যাঁ। তাদের কাছে এভাবে এক্সপ্লেন করতে পারলে পরে অনেক তারা সহজ হয়ে তাদের যায় অবস্থান কিন্তু। থেকে সরে আসতে পারে। এক্সাক্টলি। এই যে একটু আগেই একজন বলছিল, হুম, উনি একটা বড় ইনস্টিটিউটের একজন হুম, প্রফেসর। তো উনি বলছিল যে ওরা ২,৫০০ দিয়েছে, হুম, আপনারা ২,০০০ দিচ্ছেন। হুম, হুম। তো আমি এই কথাটা একটু আগে জানলে পরে তাকে এটা বলতে পারতাম যে সহজ আপনি হতো। কত হাজার স্কোয়ার ফিটের থেকে হ্যাঁ, আপনি কত লক্ষ গুণ শান্তি পান এক্সাক্টলি, সেটা আগে চিন্তা করে এক্সাক্টলি। দেখেন। দেন হুম, মেবি সে হ্যাঁ, বলবো আর কি এখনো জি, তারপর। জি, হ্যাঁ। তো ইগোইস্টিক থেকে ইকুইস্টিক। ইগোইস্টিক। হ্যাঁ, এক্সেলেন্ট। রাখলাম কথাটা মনে। হুম, এখন আরেকটা জিনিসে চলে আসি। আজকাল অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে হুম, খুব কথাবার্তা, রাইট। ইনসেনটিভ অ্যান্ড বিশেষ করে আ এখনের যারা পলিসি মেকার তাদের ভিতরে ইয়েটা আসছে এবং আমাদেরও একটা দায়িত্ব আসলে। হুম, এবং সেখানে এই ইকুইস্টিক ইজ ভেরি ইম্পোর্টেন্ট রাইট। বিকজ আমরা যত ছোট করব হুম, তত এটার
হ্যাপিনেস বাড়তে হবে, সৌন্দর্য বাড়তে হবে ফ্রম ইনসাইড, হুম। নট আউটসাইড। হুম। এবং এটা মনে হবে না যে আমি একটা ছোট্ট ঘরে আছি। হ্যাঁ, কিংবা এবং মেইনটেনেন্স কম হবে, আমার maintenance স্ট্রেস করা কম হয়েছে। হবে, হ্যাঁ, তাই না? অনেক মেনটেন্যান্স, হ্যাঁ। স্ট্রেস নিজের আর্নিং এর সঙ্গে রাইট, সামঞ্জস্যপূর্ণ হবে। তো সেখানে কালার একটা বিশাল ভেরিয়েশন। হ্যাঁ, নিঃসন্দেহে। শুধু বাচ্চাদের ঘরে গোলাপি কালার করে দিলাম সেটাই না, রাইট। আমার লিভিং রুম হোক কিংবা বেডরুম হোক, সেখানেও একটা ওয়ালের কালার অন্য ওয়াল থেকে ডিফারেন্ট করলে, হুম। কিংবা অনেক সময় আমরা যারা পুরান ঢাকায় জন্ম হুম। নিয়েছি, আমরা কিন্তু একটু ভেরিয়েশন পছন্দ করি, ক্যাটক্যাটা একদম, জিনিস আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই কালার ভেরিয়েশন সম্বন্ধে একটু বলবে? কালার আসলে এতটাই ইম্পর্টেন্ট, যেহেতু আমার অনেক ইন্টেরিয়রও করা হয়, তো সেখানে দেখা যায় যে ক্লায়েন্টের নানান ধরনের চিন্তা থাকে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি কি প্রকৃতির প্রত্যেকটা রঙই অসম্ভব সুন্দর, কিন্তু সেটাকে কেয়ারফুলি ডিল করতে হয়। তা আমরা যে অনেক সময় বলি না, একটা ক্যাটক্যাটা হলুদ রঙের দিয়ে দিল, ক্যাটক্যাটা হলুদ রং তো প্রকৃতির একটা একটা ক্যাটক্যাটা হলুদ ফুল কি সুন্দর না, কিন্তু ওইটা কিভাবে আছে, ওইটার সঙ্গে পাতাটা সবুজ কালারের, সেটার হয়তো 20টা গ্রেড আছে। তো এই যে আমরা নেচারের দিকে যদি তাকাই, আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, তখনই কিন্তু আমরা দেখব যে প্রকৃতিতে অসংখ্য রং আছে, এবং এগুলো কোনোটাই মনে হয় না যে উৎকট একটা রং। এগুলো আমরা নিজেরা যেটা হ্যান্ডেল করতে পারি না, সেটাকে আমরা মানে বলতে চাই যে এই রংটা ভালো না। হ্যাঁ, রঙের উপর দোষ চাপিয়ে আমরা ওইটা থেকে পার পেতে চাই, কিন্তু আসলে তো রঙের প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে যে আমি কতটুকু হ্যান্ডেল করতে পারছি রংটাকে। তো এর জন্য যারা রং নিয়ে কাজ করে, এটার আসলে অনেক এই যে আর্টিস্টরা যারা থাকে স্পেশালি, হয় না, ওরা কিন্তু একটা ছবি আঁকলে দেখা যাবে, আমি হয়তো আচ্ছা আমি আমার কথা বললাম, ধরেন সাধারণ, আচ্ছা আমি হয়তো একটা রংকে যেরকম ভাবে চিন্তা করব একটা ডিটেইলে, একটা আর্টিস্ট হয়তো ওই কালারের মধ্যে থেকে আরো 5টা রং নিয়ে, যেমন এই যে ভ্যান গগ ছিল না, যে অদ্ভুত অদ্ভুত রং নিয়ে, যে তার স্টারি নাইট, তারপরে সানফ্লাওয়ার, এগুলোর মধ্যে তো প্রত্যেকটাতেই অনেক পাওয়ারফুল কালার ছিল, অনেক স্ট্রং কালার ছিল। তো ওগুলা তখন তার জীবন দশায় ওগুলাকে আমরা রেকগনাইজ করি নাই, এখন সেগুলা $1 মিলিয়ন বিক্রি হয়। তো এই যে আমাদের অ্যাকসেপ্টেন্স, সেটা আমাদের উপর, আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম। তো রং হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি কার কিরকম সেটার উপরে হচ্ছে এটার ব্যবহার। আমি যে রুমে বসি, রুমটা অত বড় না, তুমি দেখেছো তো, কারণ আমি ওই তোমার ইগোইস্টিক থেকে ইকুইস্টিক এসেছে। হ্যাঁ, বাট এখানে আই এম শিওর কিছু আর্টিস্টিক জিনিস আছে, পার্টিকুলারলি একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং আছে। অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর তো তুমি যেভাবে দেখো সেভাবেই ওটা হয়ে যাবে। একদমই। হ্যাঁ, তো আমার কলিগরা কিংবা আমার জুনিয়র যারা আছে এখানে, স্যার এটা কিসের ছবি আসলে, তোমার কাছে কি মনে হয়? আমার কাছে রঙের খেলা, কিন্তু আসলে কোনো বস্তু কিছু নাই। হ্যাঁ, সেটাই। কেউ বলে এটা একটা ভাঙা রিক্সা মনে হচ্ছে, কেউ বলে যে এটা সকালে সূর্য ওঠার মতো মনে হচ্ছে। আমরা কি বলেও এই ধরনের কোনো জিনিস আনতে পারি, যে এখন বিভিন্ন কোম্পানি যে বিভিন্ন রকমের কালার ভেরিয়েশন এন্ড কালার মিক্সিং আনছে, হ্যাঁ, যেটাকে লাক্সারি কালার বলুক আর যাই বলুক, তো এই কালার দিলে কি ঘরের ডাইমেনশন ছোট হয়ে যায়, একটা এরকম মিসকনসেপশন হতে পারে কিংবা রাইটও হতে পারে। এই ব্যাপারে তোমার কি? যে না, আমার এরকম কোনো কিছু মনে হয় না, যে ওই যে আবার ওইটাই বলছি যে কিভাবে আমি ওইটাকে হ্যান্ডেল করছি রংটাকে। হ্যাঁ, তো আমি আসলে কিভাবে, যেমন আমি নিজে যখন প্র্যাকটিস করি, তখন আমি একটা ওয়াল দেখা গেল আমি খুব মানে একটা ব্রাইট একটা বা স্ট্রং একটা কালার দিয়ে দিলাম, আমার খুব একটা ওরকম করা হয় না। কিন্তু আপনি যেটা বললেন যে আমার ঘরে আমার অফিসে একটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং আছে এবং সেটা আমি দিয়েছি, তো আমার খুব এরকম পেইন্টিং ইউজ করা হয়। তো আমি আসলে পেইন্টারদেরকেও প্রমোট করতে চাই, এবং স্কাল্পটার, মানে যত আর্টের যত সেক্টর আছে সবাইকে আমি প্রমোট করতে চাই, ইন আ সেন্স যে এটা একটা টিম ওয়ার্ক, হয় না, যে যখন আমি মানুষকে যত ইনক্লুড করব তত কিন্তু আমি ইনক্লুডেড ফিল হব। আমি কিন্তু একলা ভালো থাকা কখনো সম্ভব না। আমি যদি মনে করি যে না, আমি ওই যে এগেইন ওই যে ইগোইস্টিক একটা অ্যাপ্রোচ, ওই আমি যদি মনে করি না আমি সেরা, আমারটা সবার থেকে ডিফারেন্ট হবে, তাহলে তো আসলে অন্য সবাই মনে করবে আচ্ছা ও তো অনেক সেরা, মানে আমিও প্রমাণ পেয়েছি, আচ্ছা আমি তো অত সেরা না, আমি তাহলে হয়তো ওর যোগ্য না, বা আমি হয়তো ওর সঙ্গে মেশার মতো আমার নাই। তো এই যে আমাকে আস্তে আস্তে বাদ করে দেয়া হচ্ছে, তো এইটা থেকে তো আমি এক সময়
একলা হয়ে যাব। কিন্তু আমরা Very মানুষরা তো একলা জাতি না, আমরা তো না, আমরা তো সমাজের মধ্যে সামাজিক বাস প্রাণী। করি। তা আমি যত আমার কাজের মাধ্যমে যত আরো অন্যান্য ক্রিয়েটিভ মানুষ যারা আছে ওদেরকে ইনক্লুড করব, তত কিন্তু আমার স্থাপনাটা বলেন বা ইন্টেরিয়র বলেন, তত ওইটার মধ্যে আরো নানান এলিমেন্ট আসতে থাকবে যেটা ওইটাকে আরো এনরিচ করবে। তো এর জন্য আমি প্রচুর আমার ইন্টেরিয়রে পেইন্টিং, স্পেশালি অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং ইউজ করি। অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং ইউজ করার আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে চিন্তার খোরাক দেয়। হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন যে আমাকে হতে পারে হ্যাঁ ওটা? কি হতে পারে, এই যে আমি একটা চিন্তা করছি, একটা ক্রিয়েটিভ জিনিস তখনই আরো আমাদের বেশি ভালো লাগে যখন এটার মধ্যে অনেক মানুষের অনেক চিন্তার খোরাক যোগায়। হ্যাঁ, তো সেটাই যখন তো, মানে এক হ্যাঁ জায়গায় বসে থাকতে থাকতে, সেটা অফিস হোক আর বাসা হোক, এক্স্যাক্টলি যদি একটা পেন্টিং দিকে তাকিয়ে কারো কাছে মনে হচ্ছে এটা মালদ্বীপের কতগুলি দ্বীপ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হতেই পারে, কারো হ্যাঁ কাছে মনে হচ্ছে যে এটা একটা ঘূর্ণিঝড়ের পরে রাইট সব ভেঙে গেছে, Right, আবার right. কারো কাছে মনে হচ্ছে একটা রোমান্টিক হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ খুব হতেই সুন্দর পারে। একটা সেই জায়গা। কেন নয়, কেন নয়, আমাদের সবসময় রেগুলার একটা চিন্তা না করে আসলে যে আউট অফ বক্স যখন আমরা চিন্তা করি, এই যে সেই কত মানে বছর আগে আমাদের মাইকেল অ্যাঞ্জেলো কি করলো, ফ্রেস্কো করলো সিস্টিন চ্যাপেলে, দ্য লাস্ট জাজমেন্ট। এই যে পুরা মানে এত বিশাল একটা হাইট, সেই হাইটের মধ্যে সে বছরের পর বছর সেই 15 বছর বয়সে তাকে অ্যাপয়েন্ট করেছে অ্যাজ অ্যান আর্টিস্ট, হয় না? একটা আর্টিস্ট হিসেবে 15 বছর বয়সে সে নিজের স্কুলের যে সিস্টেমটা সেটাকে কিন্তু সে ডিনাই করেছে। সে বলেছে যে না, আমি এই স্কুলিং সিস্টেমে আমি বিশ্বাস করি না, আমি আমার মতো। তাকে একটা ন্যানি দিয়েছিল, তো ন্যানির হাজবেন্ডটা আবার মার্বেল ঠুকতো, তো সেখান থেকে সে মার্বেলের কাজ এগুলো শিখেছে। তো সেই শিখে শিখে সে নিজেই দেখা যাচ্ছে ছবি আঁকছে, মার্বেল দিয়ে স্কাল্পচার বানাচ্ছে, বানাতে বানাতে তাকে আবার নিয়ে গেল ওখানে, এবং সে যে ফ্লোরেন্সে ছিল, ওই ফ্লোরেন্সে তো আবার আপনার আছে ওদের ওইটাই তখন একদম পুরো ইউরোপের মেইন হাব ছিল যেখানে আর্ট অ্যান্ড কালচার সব থেকে বেশি প্র্যাকটিস করা হতো। তো তখন তাকে নিয়ে যাওয়া হলো ভ্যাটিকানের এই সিস্টিন চ্যাপেলে ওটা আঁকার জন্য। তো এই যে আউট অফ দ্য বক্স শুরু থেকেই চিন্তা করা, কেন আমাদের যদি একটা ছোট একটা ধরেন 2000 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থাকে, ওইটাতে কেন আমার ওই রেগুলার বেসিসে আমার চিন্তা করতে হবে? না, যদি আপনি ধরেন 1000ই ধরেন, কেন ওইটাকে আমার মনে করতে হবে যে আচ্ছা আমার বাসাটা অনেক ছোট, এখানে আমি এমন গ্রেট কিছু করতে পারবো না? অবশ্যই পারবো। ইটস নট অ্যাবাউট সাইজ, এটা সাইজের ব্যাপার না, এটা হচ্ছে যে আমাদের চিন্তাধারার ব্যাপার। এর জন্য আমরা মনে করি যে যদি একটা এক্সপার্টের সাহায্য নেওয়া হয়, তখন তো ডেফিনেটলি সে আপনাকে আরো নতুন নতুন আইডিয়া দিতে পারে। সবাই চায় ওরকম, কিন্তু কাউকে তো করে দিতে হবে। এক্স্যাক্টলি, কাউকে করে দিতে হবে। আমি যখন জাপানে ডর্মে থাকতাম, আমার পাশের রুমে বিভিন্ন দেশের লোক থাকতো, ছাত্রদের ভিতরে একজন ছিল জার্মান। আচ্ছা, তার রুমটায় সবার অ্যাট্রাকশন বেশি ছিল, বিকজ ওখানে সবচেয়ে জিনিস কম। তুমি যে কথা বলেছো যে লাইটিং, পেইন্টিং, কিছু কিছু ল্যান্ডস্কেপিং, এই প্ল্যান্টেশন, সবকিছু, তারপর একটা হালকা মিউজিক বাজে সবসময়, সব মিলে প্রত্যেকটা জিনিস একটা ভ্যালু অ্যাড করে, প্রত্যেকটা জিনিস একটা ভ্যালু অ্যাড করছে, ইভেন তার কাপড় চোপড়ও ফর দ্যাট ম্যাটার আর কি। হ্যাঁ সেই তো মানে খুব রিল্যাক্সিং ড্রেস পরে, একদমই। আসলে যে আর্ট প্র্যাকটিস করে সে তো নিজেই একটা আর্ট পিস হয়ে যায় এক সময়, তাই না? এই যে আমরা শিল্পী শাহাবুদ্দিনকে দেখি, ওকে মানে ওনার আর্ট দেখার আগে কিন্তু ওনাকে দেখে আমরা অনেক চমকিত হই যে যেরকম এই যে রঙের কথা যে আমরা বলছিলাম, এই যে উনি লাল টকটকে রং, মানে শকিং কমলা রং পরলো, আমরা কিন্তু অনেক সময় ভাবি যে একটা ছেলে কি এরকম কাপড় পরতে পারে, কিন্তু ওনাকে তো দারুণ লাগে। চুল আঁচড়ায় না কোনো সময়, চুল আঁচড়ায় না, এই যে লাল টকটকা পরলো, কমলা গাঢ় কমলা পরলো, আমাদের তো দারুণ লাগছে। আমিও ওর কাছ থেকে তো লাল পরা আরম্ভ করলাম। হ্যাঁ, আমি নিজেও আপনাকে অ্যাপ্রিশিয়েট করলে আবার অবশ্যই অবশ্যই, আমার তো দারুণ লেগেছে। তো এটা হচ্ছে আমাদের নিজের কতটুকু অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, আমরা আসলে মনটাকে অনেক সময় বড় হতে দেই না, জোর করে একটা মানে বাউন্ডারি রাখার চেষ্টা করি। হ্যাঁ, আসলে বাউন্ডারি কোনো দরকার নাই, আমাদের মনের তো কোনো লিমিট নাই। সো ট্রু, সো ট্রু। দুটা টার্ম আজকাল বেশ শোনা যায়, তার ভিতরে একটা হচ্ছে চাইনিজ ফেং শুই, আর হচ্ছে ইন্ডিয়ান বাস্তুশাস্ত্র। একটু আমাকে একটু শর্টে বুঝাবে জিনিসটা কি? আচ্ছা, এগুলো হচ্ছে যে যেমন ধরেন চাইনিজ বা ইন্ডিয়ান, ওদের তো অনেক বছরের পুরনো
কালচার, ওদের যে ঐতিহ্য, তো ওদের এখান থেকে ওদেরও আসলে ক্লাইমেট ওয়াইজে ওগুলো তৈরি হয়েছে, বা এক একটা বিশ্বাস থেকে যে আমার কিচেনটা যদি এই কর্নারে থাকে তাহলে এটা আমার জন্য ভালো, এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো, বা আমার মঙ্গল নিয়ে আসবে, বা আমার এন্ট্রিটা যেদিকে আমি প্রবেশ করছি ঘরে সেটা যদি এরকম একটা লোকেশনে থাকে এটা আমার জন্য ভালো হয়। তো এটা আবার আসলে এটা যে খুব যে বলবো যে না এটাকে বিশ্বাস করার কিছুই নাই সেটাও বলা যায় না, আবার খুব যদি গোড়ামি ধরে রাখি যে না এরকম ভাবি, যেটা অনেক সময় ইন্ডিয়ান আর্কিটেক্টদের আমি খুব ভালো করে জানি যে আমার বন্ধুরা আছে, ওদেরকে কিন্তু এটা একটা মাঝে মধ্যে কঠিন একটা পরীক্ষার মুখোমুখি হতে হয়, কারণ অনেক ক্লায়েন্টই দেখা যায় এর বাইরে আমি কোনোভাবেই যেতে চাই না। তো ওইটাও একটা মানে এক্সট্রিমিস্ট, যেটা হয়তো দরকার নেই। তা আমাদের দেশেও তো আছে, আমরা বলি না যে দক্ষিণ দুয়ারি স্বর্গবাস, উত্তর দুয়ারি সর্বনাশ, তার মানে কি দক্ষিণে যে বাতাসটা আসে এটা আমাদের জন্য ভালো, তারপরে আবার পশ্চিমে যে আমাদের অনেক হার্ড একটা লাইট থাকে, অনেক কঠিন রোদ আসে, কিন্তু ডিজাইনের মাধ্যমে আসলে সবই এগুলো চেঞ্জ করা যায়। যেমন ধরেন যে আমরা পশ্চিমে অনেক সময় ভাবি যে আমরা পশ্চিমে জানালা দিতে পারবো না, কিন্তু আসলে যদি আমার পশ্চিমে খুব সুন্দর একটা ভিউ থাকে তখন আমি কি করবো, এটা বন্ধ করে দিব? তখন হয়তো আমি একটু বড় শেড দিয়ে দিলাম, বা হয়তো ওখানে এমন ভাবে গাছপালাটা ডিজাইন করলাম যেখানে আমার শ্যাডো আসে, একটু বাতাসও আসে। তো এইভাবে অনেকগুলো টেকনিক আছে যেটার মাধ্যমে এটাকে মিনিমাইজ করা যায়, মিক্স এন্ড ম্যাচ করা যায়, চেঞ্জ করা যায়। রাইট। এবং আসলে তো কোনো বিল্ডিং এ এক্স্যাক্টলি একেবারে দক্ষিণ পশ্চিম ওইভাবে তো আসলে হয় না, তাই না? হ্যাঁ, এটা একটা অ্যাঙ্গেলে থাকে, এটা একটা অ্যাঙ্গেলে থাকে। তো অনেক সময় আমাদের শ্রদ্ধেয় কাস্টমারদের এই জিনিসটা একেবারে কম্পাস দিয়ে বুঝিয়ে দিতে হয় আর কি, যে দেখেন সেটাই এটা কিন্তু কোনাকুনি ভাবে আছে আসলে, কিন্তু সেজন্য ইনোভেশন আছে। একটা জিনিস ভালো কি যে ওনাদের যখন বোঝানো হয়, তোমার মতো সুন্দর করে না বোঝাতে পারলেও আমরা যতটুকু বোঝাতে পারি ওনারা কিন্তু মেনে নেন ওটা। হ্যাঁ, কারণ আসলে সেটার পেছনে যদি যুক্তি থাকে কেন মানবেন না? এক্স্যাক্টলি। সো আমরা তো আগেই এক্সাইটেড হয়ে যাই, হ্যাঁ সেটাই, তো জোর করে আমারটাই নিতে হবে, আমারটাই ঠিক না। ওই যে আমরা শুরু থেকে বলছেন সহজাত যেটা সুন্দর সেটাকে গ্রহণ করলে আসলে জীবনটাই সুন্দর। একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? প্লিজ করেন। তুমি তো রফিক আজমের সহধর্মিণী, তার কাজের কোনো এফেক্ট কি তোমার কাজের ভিতরে পড়ে, কিংবা কিছুটা তো পড়তেই পারে আবার নাও পড়তে পারে? আচ্ছা আচ্ছা। কিংবা তাকে কি তুমি কোনোভাবে ফলো করো কি করো না? না, তার কাজের যেটা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে যে সে প্রচণ্ডভাবে এই যে প্রকৃতি নিয়ে চিন্তা করে। হ্যাঁ, তো আমি তার কাছ থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে যখন আমি আমার জার্নিটা, আর্কিটেকচার জার্নি শুরু করি, তখন দেখা যেত একটা কাগজ দিলে আমাদের যখন একটা মানে সাইটের মধ্যে প্ল্যানটা আঁকা থাকতো, সে শুরুতে ওটার মধ্যে অনেক সবুজ কালার করছে, নীল কালার করছে। তা আমরা বলতাম যে না, এখানে তো একটা বাড়ি বা একটা অ্যাপার্টমেন্ট অথবা একটা অফিস হবে। আচ্ছা হবে, আচ্ছা ঠিক আছে, অল্প একটু আঁকলাম। তারপরে বললাম যে না, এখানে একটা টয়লেটও দিতে হবে, আচ্ছা ঠিক আছে, একটু নিলাম। তো শুরুর অ্যাপ্রোচটাই আসলে এত সুন্দর যে আমি যতটা সম্ভব কম বানাতে চাই, এবং আমি যতটা সম্ভব প্রকৃতি নিয়ে ডিজাইনটা কমপ্লিট করতে চাই। প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়। এই যে এটা তো তারা যখন আসলে প্র্যাকটিস শুরু করেছে তখন কিন্তু এই যে গ্রিন আর্কিটেকচার, সাস্টেইনেবল আর্কিটেকচার কিছুই ছিল না, কিন্তু আপনি ওনাদের এমন কোনো বিল্ডিং বলতে পারবেন না যেটার মধ্যে ওই কনসিডারেশনগুলো নাই। তার মানে তারা জেনে অজান্তে অথবা কনসিয়াসলি হয় না, মানে ওরা কিন্তু সবসময় ওদের ভেতর থেকেই ওই তাড়নাটা ছিল। তো যখন আমরা ওই যে লার্নিং অ্যান্ড আনলার্নিং বলেন না, যে ওরা আসলে এমন একটা সময়ে ওই শক্ত অবস্থানটা নিয়েছে যখন হয়তো তাদের ওই সময়টায় যদি তারা, যেমন আমি আরো আর্কিটেক্টের নাম বলবো, লাইক আমাদের মেরিনা তাবাসসুম, তারপরে আমাদের পলাশ ভাই, তার মোস্তফা খালিদ পলাশ, তারপরে ওই যে আমাদের রিবা অ্যাওয়ার্ড পেল কাশেফ চৌধুরী। হ্যাঁ, তো ওনাদের কাজ তো আমি অসম্ভব পছন্দ করি। কেন, ওনারা যখন ওই মুভমেন্টটা শুরু করেছে তখন যে এই গ্রিন আর্কিটেকচার, সাস্টেনেবল আর্কিটেকচার নামগুলো ছিল না, কিন্তু তাও ওনারা ওই প্র্যাকটিসটা ধরে রেখেছে বলেই আজকে আমরা নতুন জেনারেশন এই একটা সুন্দর আর্কিটেকচার ওয়াইজ কিন্তু ঢাকা শহর খুবই খুবই আগানো। আপনি ইন্ডিয়ার কোনো একটা শহরের কথা বলতে পারবেন না যাদের আর্কিটেকচার এই ধরনের ভালো আর্কিটেকচার হয় এবং এত ভালো পরিমাণে আর্কিটেকচার হয়, এবং তারা স্বীকার করে। এবং কনস্ট্রাকশনের বেলায় আমরা যেই ধরনের খুবই উন্নত মানের কনস্ট্রাকশন ঢাকা শহরে হয়,
এটা তো পৃথিবীর উন্নত অল্প কয়েকটা দেশ ছাড়া কোথাওই হয় না। তো এটার পেছনে তো ওনাদের মানে অবদান অনস্বীকার্য। তো আমরা যদি এটাকে রিকগনাইজ না করি ওটা তো খুবই অন্যায় হবে। তো আমি ডেফিনেটলি তার কাছ থেকে শিখেছি, কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আসলে আমার কাজের মধ্যে সেটার কোনো প্রভাব নাই, কারণ সবকিছু তো আসলে প্রত্যেকটা জমি তো অন্যরকম। এটা আসলে আমরা প্রত্যেকে এত প্রত্যেকটা ক্লায়েন্ট ডিফারেন্ট, প্রত্যেকটা জমি ডিফারেন্ট, প্রত্যেকটা এলাকা ডিফারেন্ট হয় না, আর্কিটেক্টর ডিফারেন্ট হয় না, হ্যাঁ বেড়ে ওঠাগুলো ডিফারেন্ট। এক্স্যাক্টলি সো ইন্টেরিয়র আমাদের যারা ক্লায়েন্ট আছে কেউ কেউ হয়তো 2 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কেনে, 50 লক্ষ টাকার ইন্টেরিয়র কাজ করায়, রাইট, আমাদের জন্য ভালো, বিজনেস ইজ গুড, বাট আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও আছে। তো যার হয়তো ওই টাকাটা নেই, তার ওয়াইফ একটু মন খারাপ করলো যে আরও তো এখানে একটা ফল সিঁড়ি দিতে চেয়েছিলাম, এখানে একটা বিরাট ধরনের শ্যান্ডেলিয়ার দিতে চেয়েছিলাম, অ্যান্ড থিংস লাইক দ্যাট। বাট এটাকেও তুমি যে ইগো টু ইকো বললে, এই ইন্টেরিয়রের বেলায় একটু কি ধরনের, আমার বাজেট ইজ 5 লাখ টাকা, টাকা নেই, কিন্তু আমার বউ চাচ্ছে যে ওটা করানো হবে 50 লাখ টাকা, মানে টাকা হিসাবে না, যা চাচ্ছে সেখানে কিছু যদি আমরা কাউন্সিলিং করতে পারি তোমার কথার থেকে, সেই ব্যাপারে কিছু বলবে? যদিও আমরা একটুখানি আলোচনা করেছি, কিন্তু এখানে একটা জিনিস মানুষ যেটা খুবই ভুল করে, মানুষ অনেক সময় মনে করে কি বেশি টাকা মানেই ভালো। হ্যাঁ, এটা একটা ভুল ধারণা। মানে বেশি টাকা মানেই যে আমার ইন্টেরিয়রটা খুব সুন্দর হবে তা কিন্তু না। এখানে টেস্টের ব্যাপার আছে, এখানে ম্যাটেরিয়াল ব্যাপার আছে, হ্যাঁ মানে চকচক করলে শোনা হয় না। মানে এগুলো কেন এসেছে, কারণ সবসময় যে আমার দামি জিনিস মানে যে সুন্দর, সেটা একটা কমপ্লিটলি ভুল ধারণা। দামি জিনিস কখনোই আপনাকে, মানে আপনি হতে পারে যে আপনি বললেন যে আচ্ছা আমি মার্বেল ইউজ করতে চাই, মার্বেলটার দাম বেশি, সেখানেও কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে দামের। তো আমি 5 লাখ টাকাতেও কিন্তু আমি খুবই খুবই ভালো ইন্টেরিয়র করতে পারি যদি আমার ইনোভেশন থাকে, আমার মাথার মধ্যে যে আমি নতুন জিনিস করার। তো সেই বেলা আমি বলবো যে একটু যদি এক্সপার্টিজের হেল্প নেওয়া হয়, যে এক্সপার্ট, তাহলে কিন্তু ওই বাজেটের মধ্যেই করা সম্ভব। আপনি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট অথবা আর্কিটেক্টের কাছে, যার কাছেই যান, ওকে যদি আপনি বলেন যে এটা আমার বাজেট এবং এই বাজেটের মধ্যেই আমার চিন্তাটা এরকম, আমার স্বপ্নটা এমন, আমি সেগুলো ফুটিয়ে তুলতে চাই, সে অবশ্যই আপনাকে হেল্প করবে। সেটার জন্য আপনার 50 লাখ টাকার দরকার নাই। আবার যদি আপনি বলেন যে না আমার 50 লাখ টাকার মানে আমার বাজেটের কোনো ইস্যু নাই, তো সেটাও সম্ভব। তো প্রত্যেকটা বাজেটটা তো আগে বলে না, প্রথমে ওটাই বলে যে আমি এই ধরনের চাই। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা অবশ্যই আপনার যে বাজেট সেটাকে আপনাকে এক্সট্রা স্ট্রেস না দিয়ে ওই বাজেটের মধ্যেই কমপ্লিট করা সম্ভব। হ্যাঁ, এবং সেখানে আপনি যদি এক্সপার্টের কাছে যান সেটাই হয়তো অনেক সময় ভালো হয়, কারণ সে হয়তো আপনাকে নানান দিকগুলো বুঝিয়ে বলবে। হ্যাঁ, নানান দিকগুলো বুঝিয়ে বললে পরে তখন ক্লায়েন্ট যিনি কিংবা কাস্টমার যিনি, তার ভিতরে ওই ফিলিংটা চলে আসবে। একদমই হ্যাঁ। তো অনেক সময় হয় না যে আমরা নিজেরা হয়তো চুলটা আঁচড়াতে পারি, বা অনেক সময় একটু ভালো চাইলে একটু পার্লারে গেলাম, বা নিজেরা হয়তো দাঁত আমার মেয়ের দাঁত তোলার সময় এমন হয়েছে, মাঝে মাঝে দোকানের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, আবার মাঝে মাঝে দেখা যায় ওর ন্যানি কি করে মানে নিয়ে যাওয়ার জন্য রেডি, দেখা গেলো ন্যানি তুলে ফেললো। তো এরকম মানে সবকিছুতেই আসলে এক্সপার্ট থাকে। যদি আপনি মনে করেন যে আমার সাহায্য দরকার, তখন আপনি গেলেন। তো যখন একটু আমি বলবো যখন একটু লিমিটেড বাজেট থাকে, তখন আসলে এক্সপার্টের সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তা তো বটেই। এখন এক্সপার্ট ওইভাবে সাহায্য করাটাও, হ্যাঁ নিশ্চয়ই অ্যাজ এ বিজনেস হাউস অফকোর্স বিজনেস ইজ রিলেটেড টু প্রফিট, কিন্তু আমরা চাই না কারোর উপরে কোনো স্ট্রেস ফিল। হ্যাঁ, আমি ভীষণভাবে ওইটা ফলো করি। আমি একদমই আমার কোনো ক্লায়েন্টকে কোনো স্ট্রেস দিতে চাই না, স্পেশালি টাকা পয়সা ওয়াইজ তো অবশ্যই না। হ্যাঁ, কারণ জীবনটা আমরা এত ছোট জীবন, সবাই আসলে অনেক কিছু শিখলাম কিন্তু জীবনটা উপভোগ করতেই শিখলাম না, সেটাই ভুলে গেলাম। তখন তো আসলে অনেক কিছু যে শিখলাম সেটার ফলটা কি দাঁড়ালো। হ্যাঁ, দেখো এখন ওই মাটির কাপে আমরা আবার ফিরে গিয়েছি, তাই না? হ্যাঁ, যেটা আগে আমরা ধরতামও না আর কি। এক্স্যাক্টলি, আমরা মনে করতাম যে না এটা হয়তো কম দামি একটাই। এখন কিন্তু ওই ট্র্যাডিশনটা আবার কেন আমরা, কারণ এখন আমরা গর্ববোধ করছি আমরা যেমন তেমনটা নিয়েই। এক্স্যাক্টলি। তো হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যেমন
তেমনটা নিয়ে আমরা সেটা- খুশি। হ্যাঁ হ্যাঁ আমি যা তাই, হ্যাঁ whether you like it or not. এক্স্যাক্টলি। আর নতুন জেনারেশন যারা মানে হুম, জেন হুম। আলফা, হুম হুম জেন জেড এর পরে যারা রাইট। আসছে, আমাদের ছেলে মানে তোমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতিরা, হ্যাঁ তারা তো একেবারে খুব স্ট্রেট কাট আর কি হ্যাঁ এইসব হ্যাঁ ব্যাপারে। হ্যাঁ একদম। হ্যাঁ, ইউ ক্যানট সে তুমি রোগা হয়ে গিয়েছো কিংবা তুমি না মোটা না হয়ে না না, ওরা গিয়েছো। তো এটা তো অনেক এবং এই হ্যাঁ। যে এত দেখেন ভেগান এত এসব বাড়ছে, এগুলো হুম। কেন? কারণ ওরা আরো অনেক সচেতন হচ্ছে। হুম, তো যত সচেতনতা বাড়ছে, যত সেনসিটিভিটি বাড়ছে, ততই কিন্তু মানুষ নিজের যা আছে সেটা নিয়ে ওরা আরো ভালো ফিল করার চেষ্টা করছে। হুম। না হোক যেটা নাই সেটা নিয়ে সারাক্ষণ হা হুতাশ করার না, থেকে অ্যাবসলিউটলি না। যে আমার আছে যা তা নিয়ে আমি সন্তুষ্টি প্রকাশ করলাম, তার মধ্যে আরো যত ভালো করা যায় সেটার চেষ্টা করতে থাকলাম। জুই, তোমার সাথে কথা বলে ইন্সপিরেশন খালি বাড়তেই থাকে। বাসস্থান যে সুন্দর এবং সুন্দর হতে পারে জি সেই ব্যাপারে শুধু আমি না, আই এম শিওর যারা আমাদের এই অনুষ্ঠান পরে শুনবেন জি তারা সেটা প্রকাশ করবেন, তাদের মতামত প্রকাশ করবেন। জি আমরা শুনতে চাই তাদের আমরা মতামত। তাদের মতামত শুনতে চাই। এই আশা রেখে সময়ের সীমিত থাকার জন্য আমার জি। মনে হয় যে আজকের জন্য বিদায় নেই। থ্যাংক ইউ সো আবার মাচ। দেখা হবে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে ছিল জান্নাত জুই। জান্নাত মানে বেহেশতের আরেকটা নাম আর কি। তো সে আমাদের শান্তির বাণী শোনালেন এবং বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই এর এই পর্বের আজকে এখানে আমরা গল্প শেষ করছি। আবার আমরা ফিরে আসবো। Thank you. ধন্যবাদ সবাইকে।